কর্মধারয় সম্পর্কে সংস্কৃতে বলা হচ্ছে কর্মা চাষু ধারয়স্য, অর্থাৎ যিনি করেন তিনি ধরেন বা যে করে সেই ধরে। আমি একটু লিখে দেখাই তোমাদেরকে কর্মধারয় শব্দের প্রত্যয় বিন্যাস। অর্থাৎ কর্মকে ভাঙলে হয় ক্রিযুক্ত মন, অর্থাৎ যে করে, এবং ধারণকে ভাঙলে হয় ধারীযুক্ত স, যে ধরে। তাহলে দেখতে পাচ্ছি কর্মধারয় শব্দটি আসলে কর্মধারয় সমাসেরই উদাহরণ। কেন? এবার ব্যাখ্যা করি। কর্মধারয় সমাসে একটি অন্য উদাহরণ যদি দিই তাহলে সেটা হচ্ছে রাজর্ষি, অর্থাৎ যিনি রাজা তিনি ঋষি। কর্মধারয় সমাস কাদের মধ্যে হয়? বিশেষের সঙ্গে বিশেষ্য, বিশেষের সঙ্গে বিশেষণ, বিশেষণের সঙ্গে বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে বিশেষণের সমাসই হচ্ছে কর্মধারয় সমাস। সংস্কৃতে তৎপুরুষ সমাসের অন্তর্গত হিসেবে দেখানো হচ্ছে কর্মধারয় সমাসকে, এবং দ্বিগু সমাসকেও সংস্কৃতের তৎপুরুষেরই অন্তর্গত বলে দেখানো হয়। কেন না এর বিশেষ কোনো পার্থক্য নেই তৎপুরুষ সমাসের সাথে। তবে বাংলায় কর্মধারয় এবং দ্বিগু আমরা আলাদাভাবে শিখব। আজকে আমরা আলোচনা করব তৎপুরুষের সঙ্গে কর্মধারয়ের কি পার্থক্য রয়েছে এবং কর্মধারয় সমাসের আলোচ্য বিষয়গুলি কি কি, কর্মধারয় সমাসের শ্রেণী বিভাগ এবং তার বিভিন্ন উদাহরণগুলো নিয়ে। ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটা শেষ পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। তো চলো ক্লাসটা শুরু করি। কর্মধারয় সমাস দুভাগে বিভক্ত, যদিও কোনো ব্যাকরণ বইয়ে কর্মধারয় সমাসকে দুভাগে বিভক্ত বলা হয়নি। ব্যাকরণ বইয়ে কর্মধারয় সমাস সবসময় জন্য 5 ভাগে বিভক্ত। কি কি? সাধারণ, মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক কর্মধারয়। কিন্তু আমি তোমাদেরকে ভাগ করতে বলবো দুভাগে। কি কি? একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে অন্যান্য। অন্যান্যর মধ্যে আমরা বাকিগুলোকে রাখবো এবং সাধারণের মধ্যে তারপর আমি লিখে রেখেছি বিশেষের সঙ্গে বিশেষ্য, বিশেষের সঙ্গে বিশেষণ, বিশেষণের সঙ্গে বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে বিশেষণের সমাস। আমরা এই অন্যান্যতে যতগুলো শিখবো সেই শেখাটা আসলে বিশেষের সঙ্গে বিশেষ্য অথবা বিশেষের সঙ্গে বিশেষণের অথবা বিশেষণের সঙ্গে বিশেষ্য অথবা বিশেষণের সঙ্গে বিশেষণের সমাস হবে। কাজেই এটা সাধারণভাবে যদি এটাকে ভাগ করি তাহলে অন্যান্য ভাগে এইভাবে ভাগ করবো। তাহলে কি হবে? ব্যালেন্স থাকবে, যে এখানে যেগুলো শিখবো সেগুলো আসলে এর মধ্যেকারী উদাহরণ, আবার এখানে যেগুলো শিখবো সেগুলো আসলে ওর মধ্যেকারী উদাহরণ। দুভাগে ভাগ করতে হয়। এইবার আমরা এর বিভিন্ন উদাহরণগুলোর মধ্যে দিয়ে যাই, এবং উদাহরণে যাওয়ার আগে আমি বলে রাখি যে এই সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাসের মধ্যে মিলটা কি তোমরা নোট ডাউন করে নিতে পারো। কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাসের মধ্যে মিলটা হলো কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস উভয় সমাসই উত্তর পদে কর্তা বিভক্তি অর্থাৎ কর্তৃকারকের বিভক্তি লাগে, এবং কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস উভয়েতেই উত্তর পদের অর্থ প্রাধান্য থাকে, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য থাকে। শেষে যে পদটা থাকে সেই পদের অর্থ প্রাধান্য থাকে। আমরা যদি ভেঙে দেখি, দেখো রাজর্ষি উদাহরণটা দিয়ে যদি বলি যিনি রাজা তিনি ঋষি, এক্ষেত্রে রাজার ঋষি হওয়াটাই, ঋষত্ব লাভ করাটাই এখানে বড় হয়ে উঠেছে। বা যদি আমরা অন্য কোনো উদাহরণ দিয়ে দেখি তাহলে একটা উদাহরণ নিচ্ছি, মনে করা যাক দাদা ঠাকুর, যিনি দাদা তিনি ঠাকুর, এক্ষেত্রেও উত্তর পদেরই অর্থ প্রাধান্য হয়। এবার তৎপুরুষের সঙ্গে কর্মধারয়ের অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে পূর্ব পদে। কর্মধারয়ে এবং তৎপুরুষের যে অমিল সেটা হচ্ছে পূর্ব পদে। তৎপুরুষ সমাসে পূর্ব পদের যে বিভক্তি সেই বিভক্তি কর্মাদি অন্যান্য বিভক্তি, অর্থাৎ সেখানে কখনো কর্তৃকারকের বিভক্তি ব্যবহৃত হয় না। কর্মধারয়ে এবং তৎপুরুষের আর একটা বড় অমিল হলো তৎপুরুষ সমাসে কারক থাকে, অর্থাৎ পূর্বপদের সঙ্গে পরপদের কারক সম্বন্ধ থাকে। কিন্তু কর্মধারয় সমাসে পূর্বপদের সঙ্গে পরপদের
একার্থবোধক সম্বন্ধ থাকে এবং অভেদ সম্বন্ধ থাকে। এখানে কোনো কারক সম্বন্ধ থাকে না, এখানে কোনো কারক সম্বন্ধ থাকে না, এখানেই পার্থক্য। তাহলে দুখানা মিল আছে এবং দুখানা অমিল আছে। আমরা যদি কর্মধারয় সমাসের সংজ্ঞা নিরূপণ করি তাহলে খানিকটা এরকম হয়, যে সমাসে বিশেষের সঙ্গে বিশেষ্য, বিশেষের সঙ্গে বিশেষণ, বিশেষণের সঙ্গে বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে বিশেষণের সমাস হয়, সেই সমাসের নাম হল কর্মধারয় সমাস। এবার আমরা এর ভাগগুলো এবং তার উদাহরণ কিছু শিখব। দেখো, কর্মধারয় সমাসকে সাধারণত ব্যাকরণ বইয়ে 5 ভাগে ভাগ করা হয়। 1 সাধারণ, 2 কর্মধারয়, 3 উপমান, 4 উপমিত এবং 5 রূপক কর্মধারয়। আমি বোর্ডে লিখেছি দেখো, কিন্তু বোর্ডে লেখার মধ্যে একটু প্রভেদ আছে। যেভাবে ব্যাকরণ বইয়ে লেখা থাকে এখানে ঠিক সেভাবে লিখবে। এর পিছনে কারণ হলো, এইভাবে ভাগ করাটা হচ্ছে আমার ব্যক্তিগত ভাগ করা, কিন্তু এই ভাগটা যে সঠিক সেটা এবার ব্যাখ্যা করি। এইভাবে যে ভাগ করলাম, এই ভাগের ব্যাখ্যাটা কি? এই অন্যান্যর মধ্যে আমরা যা যা শিখবো, এই প্রত্যেকটাই এই সাধারণ ভাগের অন্তর্গত। অর্থাৎ এই সাধারণভাবে যেহেতুভাবে ভাগ করা হয় কর্মধারয় সমাসকে, সেই প্রবণতার মধ্যেই এই অন্যান্যের ভাগগুলো পড়ে। তাই আমি একটা করেছি সাধারণ, একটা অন্যান্য, অন্যান্যর মধ্যে মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক কর্মধারয়। তো চলো আমরা দেখে নিই বিভিন্ন উদাহরণ। বিশেষের সঙ্গে বিশেষ্যের যদি সমাস হয় তাহলে তার উদাহরণ কি হবে? সাধারণ কর্মধারয় সমাসে বিশেষের সঙ্গে বিশেষ্যের উদাহরণ কি হবে? দেখো, রাজর্ষি আমি বলেছি, দাদা ঠাকুর, যিনি দাদা তিনি ঠাকুর। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। বিশেষের সঙ্গে বিশেষণের সমাস যদি হয় তাহলে কি হবে? ধরো নরাধন, পুরুষোত্তম। তাহলে পুরুষের মধ্যে উত্তম, নরের মধ্যে অধম, নরের অধম, পুরুষের উত্তম, এই হচ্ছে নরাধম, পুরুষোত্তম। অর্থাৎ দেখতে পাচ্ছি পুরুষ শব্দটি বিশেষ্য এবং তার বিশেষণ হচ্ছে উত্তম। যদিও উত্তম নিজের মধ্যেই বিশেষ্য, তবু পুরুষ শব্দের বিশেষণ এখানে উত্তম এবং নর শব্দের বিশেষণ এখানে অধম। তাই বিশেষের সঙ্গে বিশেষণের সমাস হচ্ছে এখানে। এবার বিশেষণের সঙ্গে বিশেষের যদি সমাস করে তাহলে কি হবে? মনে করা যাক, রুদ্রবীণা, গুপ্তচর। তাহলে রুদ্রবীণা, গুপ্তচর। এখানে দেখো, গুপ্তচর, যে চর গুপ্ত থাকে তাকে গুপ্তচর বলা হয়, যে বীণায় রুদ্র বাজে তাকে বলা হয় রুদ্রবীণা। তাহলে এখানে বিশেষণের সঙ্গে বিশেষেরও হয়ে গেল। এবার বিশেষণের সঙ্গে বিশেষণ কি হতে পারে? বিশেষণের সঙ্গে বিশেষণ চেনার একটা উপায় হচ্ছে, এখানে অথচ থাকবে। দেখো, কাঁচা মিঠা, অম্ল মধু। কাঁচা মিঠা বিপরীতার্থক দ্বন্দ্ব কিন্তু এখানে কাজ করে। আমি বলতে পারি কাঁচা ও মিঠা, বলতেই পারি, কিন্তু এটা বলা হয় না খুব সম্ভবত, কেননা এটা বিশেষণের সঙ্গে বিশেষণ এই রূপটাও দেখানো হচ্ছে, তাই এটাকে কর্মধারার মধ্যেই আমরা ধরব। অম্ল মধুর, অম্ল মধুর বলতে পারি, কিন্তু এখানে না, এখানে অন্যভাবে বলবো, অম্ল অথচ মধুর, কাঁচা অথচ মিঠা। তাই এখানে এগুলো দ্বন্দ্ব সমাস হবে না, এখানে এগুলো কর্মধারয় সমাসই হবে এবং বিশেষণের সঙ্গে বিশেষণের কর্মধারয় সমাস হবে, যেটাকে আমরা লিখবো সাধারণ কর্মধারয়, ব্র্যাকেটে লিখে দিতে পারি বিশেষণের সঙ্গে বিশেষণের রয়েছে। তাহলে বিশেষণের সঙ্গে বিশেষণের হয়ে গেল কাঁচা মিঠা, অম্ল মধুর। আমরা দেখে নিয়েছি এখানে এই অংশের উদাহরণগুলো। এরপরে আমরা অগ্রসর হবো এই দিকে অন্যান্য ভাবে। এবার এইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এগুলোর ব্যাখ্যাও করতে হবে। কিভাবে ব্যাখ্যা হবে? এইবারে আমরা অগ্রসর হবো অন্যান্য ভাগগুলোর মধ্যে। দেখো, মধ্যপদলোপী কর্মধারয় কি হবে? মধ্যপদলোপী শব্দকে যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাবো যার মধ্যপদ লোপ পায়, অর্থাৎ যে কর্মধারয় সমাসের মধ্যপদ অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে থাকা মধ্যপদ লোপ পাবে। আমরা জানি সমস্ত পদে দুখানা পদ থাকে, সেই পদ দুটোকে বলা হয় সমসমান পদ, এবং সেই দুটো পদ হলো পূর্বপদ এবং পরপদ। এছাড়া ব্যাস বাক্যে অন্যান্য পদ কিছু থাকে, সেই পদের মধ্যে থেকে মধ্যপদটা যদি লোপ পায় তাহলে তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয়। আমরা উদাহরণ লিখতে পারি, সিংহাসন, সিংহ
চিহ্নিত আসন, সিংহাসন। আকাশবাণী লিখতে পারি বৌভাত, লিখতে পারি সপ্তদশ। দেখো এই চারটে উদাহরণ লেখবার পিছনে কারণ আছে, চারটে যে মধ্য পদ আছে সেগুলো আলাদা আলাদা। কি আকাশবাণীকে যদি লিখি তাহলে কি হবে? আকাশ হইতে আগত বাণী, এটাই বলা হয় আকাশবাণী। যদি বৌভাতকে ব্যাখ্যা করি তাহলে কি হবে? বউ পরিবেশিত ভাত। সপ্তদশ, সপ্ত অধিক দশ, এটা কিন্তু ভুলেও দ্বিগু সমাস হবে না, সেটা পরে ব্যাখ্যা করবো। যাই হোক, সিংহাসন সিংহ চিহ্নিত আসন, আকাশবাণী আকাশ হইতে আগত বাণী, বহু ভাত বহু পরিবেশিত ভাত, এবং সপ্তদশ সপ্ত অধিক দশ। তাহলে এদের যে মধ্যপদগুলো সেগুলো লোপ পেয়েছে, তাই একে বলা হয় মধ্যপদরূপী কর্মধারয় সমাস। এরপর হচ্ছে উপমান উপমিত, দুটোকে একসঙ্গে বুঝবো এবং রূপকটাও খানিকটা বুঝে নেব। উপমান উপমিত জানবার আগে আমাকে জানতে হবে উপমান কি এবং উপমেয় কি। উপমান এবং উপমেয় এই দুটোকে না জানা, এই দুটোকে জানা ব্যতি রেখে আমি কিছুতেই এই বাকি অংশটা বুঝতে পারবো না। উপমানের অর্থ হলো যার সঙ্গে তুলনা করা হয়। উপমানের অর্থ হলো যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হয়। আর উপমেয় বলে আরেকটি শব্দ আছে, তার মানে হলো যার তুলনা করা হয়। এই উপমান উপমিত এবং রূপক, উপমেয়র সঙ্গে সাধারণ ধর্মবাচক, উপমেয়র সঙ্গে উপমানের এবং উপমেয়র সঙ্গে উপমানের অভেদ কল্পনার তিন প্রকার সমাস। এগুলো কি এবার একটু বুঝে নিন। আমি উদাহরণ দেব এবং বোঝানোর চেষ্টা করব। দেখো, উপমান আমরা জানি যার তুলনা করা হয়, উপমান আমরা জানি যার সঙ্গে তুলনা করা হয়, এবং সাধারণ ধর্ম হচ্ছে গুণ। দেখা যায় কি উদাহরণ হয়। এর উদাহরণ হতে পারে গো বেচারা। দেখো, গো বেচারা এর মানে গো এর ন্যায় বেচারা। বেচারাটা সাধারণ ধর্ম, আর কার মতো? গরুর মতো। গরুর মতো বেচারা, তাকে বলা হয় গো বেচারা। অর্থাৎ এর ন্যায়টা এখানে লোপ পেয়ে এই সমাসটা তৈরি হয়েছে, এবং গো এর ন্যায় বেচারা যার সঙ্গে তুলনা করা হচ্ছে এবং যে ধর্মের ভিত্তিতে তুলনা করা হচ্ছে দুটো রয়েছে, একে বলা হবে উপমান কর্মধারা। অর্থাৎ উপমান, পূর্বপদে উপমান থাকবে এবং পরপদে সাধারণ ধর্ম বা গুণ থাকবে, তাকে বলা হয় উপমান কর্মধারয়। এর আরো কিছু উদাহরণ হতে পারে, যেমন হতে পারে কাজল কালো। কাজল কালো অর্থাৎ কাজলের ন্যায় কালো। কালোটা সাধারণ গুণ, আর কাজলটা হচ্ছে যার সঙ্গে তুলনা করছি। মনে করো যা কালো, কারোর চোখ কাজল কালো, অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমান, এবং যার ভিত্তিতে তুলনা করছি সেটা হচ্ছে সাধারণ ধর্ম। এর যদি থাকে তাহলে তাকে বলা হয় উপমান কর্মধারা। তাহলে আশা করি বুঝতে পেরেছি উপমান কর্মধারা। এরপরে আসে উপমিত কর্মধারায়। উপমিত কর্মধারায় উপমেয় এবং উপমান দুই থাকে। খেয়াল করে দেখো, আগেরটাই ছিল উপমানের সঙ্গে সাধারণ ধর্ম,
কিন্তু এখানে উপমেয়র সঙ্গে উপমানের তুলনা করা হচ্ছে, অর্থাৎ যার সঙ্গে তুলনা করছি এবং যাকে তুলনা করছি, অর্থাৎ যাকে তুলনা করছি এবং যার সঙ্গে তুলনা করছি দুটো আছে, কিন্তু সাধারণ ধর্মটা নেই। মনে করা যায় চরণ কমল, চরণ কমলের ন্যায়। তাহলে কি, যাকে তুলনা করছি উপমেয়, যার সঙ্গে তুলনা করছি উপমান। চরণকে তুলনা করছি কমলের সঙ্গে, পদ্মের সঙ্গে, চরণ কমল। কিন্তু এখানে কিসের ভিত্তিতে তুলনা করছি সেই ধর্মটার উল্লেখ নেই, একে বলা হবে উপমিত কর্মধারা। যেমন এর উদাহরণ হতে পারে ফুলকপি, ফুলের ন্যায় কপি, বা কপি ফুলের ন্যায়। তাহলে যে কপি ফুলের মতো দেখতে তাকে বলা হয় ফুলকপি। দেখো এখানে কপিটা উপমেয়, যাকে তুলনা করছি এবং যার সঙ্গে তুলনা করছি ফুলের সঙ্গে তুলনা করছি, তাহলে এটা হচ্ছে উপমান। মোদ্দা কথা হলো উপমেয়র সঙ্গে উপমানের যদি সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারা। এরপরে আসি রূপক কর্মধারা। রূপক কর্মধারায় কি, রূপক কর্মধারায়ও কিন্তু উপমেয়র সঙ্গে উপমানেরই হয়। দেখো এর পূর্বপদ হয় উপমান আর পরপদ হয় উপমেয়। দেখো মন মাঝি লিখছি, তারপর ব্যাখ্যা করছি। মন মাঝি হলে কি হবে, মন রূপ মাঝি। এখানে উত্তর পদ মাঝি, তার অর্থ প্রাধান্য হচ্ছে কার তুলনা করছি, মাঝির তুলনা করছি। কার সঙ্গে তুলনা করছি, মনের সঙ্গে, উপমান। মন হলো উপমান আর মাঝি হলো উপমেয়, যার তুলনা করছি উপমেয় মাঝি, কার সঙ্গে তুলনা করছি উপমান, মনের সঙ্গে। কিন্তু এখানে দেখার মতো হলো এখানে অভেদ কল্পনা করা হয়, তাই এখানে যে মধ্যপদ থাকে সেটা হয় সবসময়ের জন্য রূপ। এখানে সবসময়ের জন্য মধ্যপদ হয় রূপ, এটা মাথায় রাখলেই যথেষ্ট। যেমন হতে পারে দিল দরিয়া, দিল দরিয়া, দিল রূপ দরিয়া। দরিয়াটার কত প্রাধান্য হচ্ছে, দরিয়াকে তুলনা করছি দিলের সাথে, দিল হচ্ছে উপমান আর দরিয়া হচ্ছে উপমেয়। আশা করি তোমরা কর্মধারয় সমাসের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো বুঝতে পারলে। এক্ষেত্রে মনে রাখার মতো হচ্ছে মধ্যপদলোপী ব্যতিরেকে উপমান, এখানে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়। উপমিততে উপমেয়র সঙ্গে উপমানের সমাস হয় এবং রূপক কর্মধারায় উপমানের সঙ্গে উপমেয়র সমাস হয়। এখানে সাধারণ ধর্ম থাকে, এটাই সাধারণ ধর্ম থাকে না, এবং এটাতে এদের মধ্যে অভেদ কল্পনা করা হয়। এটাই হচ্ছে রূপক কর্মধারা। যদি এরও বিস্তারিত যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে আরো ভেঙে বোঝানোর চেষ্টা করবো, আরো উদাহরণ সহযোগে। কিন্তু আমার এই শর্ট টার্মের ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। আমি শেষ করার আগে তোমাদের এই যে অন্যান্য অংশটা, সেই অংশের মধ্যে কি হয় আসলে সেটা বোঝানোর চেষ্টা করি। উপমানের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে বিশেষের সঙ্গে বিশেষণ, অর্থাৎ সাধারণ ধর্মটা সবসময়ের জন্য বিশেষণ হয়, তাই বিশেষের সঙ্গে বিশেষণের সমাস হয়। এটাতে হয় বিশেষের সঙ্গে বিশেষ, অর্থাৎ সাধারণ ধর্ম তো এখানে থাকে না, এখানে কি থাকে, এখানে উপমেয় এবং উপমান দুটোই বিশেষ। এটাতেও ঠিক তাই, বিশেষ এবং বিশেষের সমাস। তাহলে দেখতে পাচ্ছি এবং মধ্যপদলোপীতেও বিশেষের সঙ্গে বিশেষেরই সমাস হয়। মনে করা সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে দেখতে পাচ্ছি এই অংশে যা যা আছে, এই অংশের যে যে সমাসগুলো আমরা ভাগ করবো সেই ভাগগুলোর মধ্যে আসলে এই অংশগুলোটি ভাগ করবে। তো আশা করি কর্মধারয় সমাস আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার কর্মধারয় সমাসের সঙ্গে, কর্মধারয় সমাসের সঙ্গে তৎপুরুষ সমাসের কি মিল আছে। কর্মধারয় সমাসের সঙ্গে তৎপুরুষ সমাসের মিল হচ্ছে দুখানা। একটা হচ্ছে দুটোরই উত্তর পদের অর্থ প্রাধান্য থাকে, এবং দ্বিতীয়ত পরপদে বা উত্তর পদে সবসময় কর্তৃকারকের বিভক্তি ব্যবহৃত হয়। এটা তৎপুরুষেও হয়, এটা কর্মধারয়েও হয়। কিন্তু অমিলটা কোথায়? অমিলটা হলো তৎপুরুষ সমাসে যেখানে পূর্বপদে কর্মাদি অন্যান্য বিভক্তি, অর্থাৎ কর্মকারক এবং অন্যান্য বিভক্তি ব্যবহৃত হয়, কোথাও কর্তৃকারক ব্যবহৃত হয় না,
কিন্তু কর্মধারয় সমাসে উভয় পদেই কর্তৃকারকের বিভক্তি ব্যবহৃত হয়। উভয় পদেই কর্তৃকারকের বিভক্তি ব্যবহৃত হয়, অর্থাৎ পূর্ব পদেও কর্তৃকারকেরই বিভক্তি ব্যবহৃত হয়। এই হলো এর অমিল। এবার বৈশিষ্ট্য যদি বলি, তাহলে বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে আরেকটি বাড়তি বৈশিষ্ট্য করে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাসে কারক সম্বন্ধ থাকে। এটা অমিলের মধ্যেও পড়ে। তৎপুরুষ সমাসে কারক সম্বন্ধ থাকে, কিন্তু উভয় পদের মধ্যে কারক সম্বন্ধ থাকে, কিন্তু কর্মধারয় সমাসে উভয় পদের মধ্যে কারক সম্বন্ধ থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে একার্থবোধক অভেদ সম্বন্ধ থাকে। আশা করি কর্মধারয় সমাস আমি তোমাদেরকে সম্পূর্ণটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব দ্বিগু সমাস নিয়ে।